মেলা আগে আমি একটা কথা কইছিলাম। কি কথা কইছিলাম মনে আছে তো? ওই যে কইছিলাম না যে আমার একটা অভ্যাস আছে, সেটা দোষ বলেন আর গুণ বলেন, যাই হোক আমার একটা অভ্যাস আছে, সেটা হলো আমি চেহারা দেখলেই মানুষের বাপের নাম কয়ে দিতে পারি। কইছিলাম মনে আছে না? তো ডেস্টিনিতে এখন তলে তলে কি চলতেছে? মূলত তলে তলে সবাই একমত হইয়া ঐক্যের সারিন্দা বাজাইতেছে। মানে সবাই এখন অ্যালাইন হইয়া ঐক্যবদ্ধভাবে একসাথে ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে একমত হইয়া এই সুরে গান গাইতেছে। তো এই যে সবাই এখন একমত হইয়া ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে গান গাইতেছে, এটাই তোমরা চাইছিলাম, মজাই মজা। আমরা ঠিক এই জিনিসটাই চাইছিলাম, সবাই রে ডেস্টিনি 2000 লিমিটেডের তলে আনতে চাইছিলাম, এবং সেই জিনিসটাই আমরা সাকসেসফুলি করতে পারছি আলহামদুলিল্লাহ। সবাই এখন ডেস্টিনি 2000 লিমিটেডের পতাকা তলে, ডেস্টিনি 2000 লিমিটেডের তলে আইতে বাধ্য হয়েছে, যার প্রমাণ গতকালকের পিএইচডি কনফারেন্স। এই কনফারেন্সে রফিকুল আমিন রে প্রধান অতিথি বানাইয়া ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা একটা দারুণ মুন্সিয়ানার পরিচয় দিছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মানে হেরা রফিকুল আমিন রে টান দিয়া হেগো দলে লয়া লইছে, মানে রফিকুল আমিন রে টান দিয়া হেগো লগে লয়া লইছে। বুঝতে পারছেন? এই চমৎকার এবং দারুণ দূরদর্শী নেতৃত্ব সুলভ সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সংশ্লিষ্ট দায়িত্বশীল সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা, আপনার ঘরে লাল সালাম, সেলুট। এখন প্রশ্ন হইল, এই পিএইচডি কনফারেন্স গতকালকে হইল কেন, এতদিন হইল না কেন? রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেন সহ শীর্ষ কর্মকর্তারা যেদিন কারাগার থেকে মুক্তি পাইছেন তার পরের দিনই তো এই কনফারেন্স হওয়ার কথা। তাহলে এই পিএইচডি কনফারেন্সটা এতদিন হইল না কেন, এত দেরি হইল কেন? তাইলে কি আমগো এই পিএইচডি ফোরামের যে জিগরি ভাই বেরাদার যারা আছেন, তাগো কি আন্তরিকতার কোনো ঘাটতি ছিল? না, পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তাইলে সমস্যা কই ছিল? সমস্যা ছিল এই পিএইচডি ফোরামের অস্তিত্বই স্বীকার করা হয় নাই, এই পিএইচডি ফোরামের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। তো এই পিএইচডি ফোরাম নিয়ে আমগো শৈশবে কি কইছিল মনে আছে আপনাকেও? শৈশবে ওই যে এই 27শে ডিসেম্বর 2024 একটা লাইভ কইরা আমগো শৈশবে পিএইচডি ফোরামের এই দায়িত্বশীল করে লইয়া কি কইছিল মনে আছে তো? শোনেন। এরা কারা? এরা হলো আপনারা একজনের মানে কি পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট বলেন। এর প্রেসিডেন্ট বানাইছে কে? আমিনুল ইসলাম। কবে কবে পিএইচডি ফোরামের ইলেকশন কবে হলো? কে বানাইছে প্রেসিডেন্ট? আরেকজন আছে দেখি উপস্থাপনা করে, ওয়াসিম। তো শৈশব বুঝছেন তো এই পিএইচডি ফোরাম কি? বুঝছেন তো এই পিএইচডি ফোরামের সভাপতি আমিনুল ইসলাম কেডা, হেরা সভাপতি কেডা বানাইছে বুঝছেন তো? জাউরামি বাদ দিয়া পিএইচডি ফোরামরে কাম করতে দেন। পিএইচডি ফোরাম পিএইচডি করে লেগে কাম করুক। আপনারা এমন মানুষ, আপনারা এমন করে লেগে ইয়া করেন, পিএইচডি ফোরামের পিছে লাগেন কে? এই পিএইচডি ফোরাম সেই পিএইচডি ফোরাম যেই পিএইচডি ফোরামের লগে এখন রফিকুল আমিন ভাই মিটিং করে। এই পিএইচডি ফোরাম সেই পিএইচডি ফোরাম যেই পিএইচডি ফোরামের লগে বাংলাদেশের সিংহভাগ পিএইচডি ঐক্যবদ্ধ আছে। এই পিএইচডি ফোরাম সেই পিএইচডি ফোরাম যে পিএইচডি ফোরামের লগে আমরা বাংলাদেশের লাখ লাখ ডিস্ট্রিবিউটররা তাদের সিদ্ধান্ত এবং তাদের নেতৃত্বের সাথে একতাবদ্ধ আছি। তো এই পিএইচডি ফোরামের লগে তামসা এইসব বাদ দেন, বাদ দিয়া হাতের কামটা আপনি করেন, নিজের কাম নিজে করেন। বুঝছেন নি? এতদিন রফিকুল আমিন রে লইয়া আপনি লাফাইছেন, এখন রফিকুল আমিন রে লইয়া পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা লাফাইব। জ্বালা জ্বালা, আপনাকে অন্তরে জ্বালা, বুঝি তো আমরা, বুঝি। এইবার পিএইচডি ফোরামের জিগরি ভাই যারা আছেন, আপনাকে উদ্দেশ্যে কিছু কথা কই। আপনারা এটা মনে করেন না যে আপনি করে খুব আনন্দের সাথে দায়িকা লইয়া হেরা লিয়াজো করতেছে। আপনাকে লগে অ্যাকচুয়ালি লিয়াজো করতে সবাই বাধ্য হইছে।
আপনাদের লগে যে একটা বিশাল নেটওয়ার্ক আছে এবং ডিস্ট্রিবিউটরদের একটা বিশাল নেটওয়ার্ক যে আপনাদের সমর্থন দিতেছে, সেই ডাহারা বুঝছে পরে প্রথম 1.5-2 মাস একটু লাফাইছে, আপনাদের তো স্বীকারই করে নাই। এই পিএইচডি ফোরাম, এই ফোরাম, হেগরে কোনো পাত্তাই কিন্তু এতদিন দেয় নাই। কিন্তু যখন দেখছে যে আসলে পিএইচডি ফোরাম একটা ফ্যাক্ট, হেগুলোকে লিয়াজোর না করে, হেগুলোকে মিউচুয়াল না করলে বিপদ, ওই তখনই কিন্তু আপনাদের লগে এই লিয়াজোর চেষ্টা তদবির হয়েছে আর কি, বুঝছেন নি? তাহলে এখন আপনারা যত বড় আপনাকে নেটওয়ার্কটা যত বড় করবেন, ততই কিন্তু আপনাকে কোমর আরো শক্ত হইব। আর যতই আপনাকে কোমর শক্ত হইব, ততই আপনি করে স্বীকৃতি আরো বেশি করে দিতে হইব, বুঝছেন নি পিএইচডি ফোরামের জিগরি ভাইরা? আপনাকে নেটওয়ার্ক যত বড় হইব, ততই দেখবেন সবাই আপনি করে হিসাব করে কথা কইতে হইব। আর এই নেটওয়ার্ক বড় করার একটা অন্যতম মাধ্যম হইতেছে মিটিং। আপনারা এখন থেকে দয়া করে সপ্তাহে একদিন, সাপ্তাহিক অথবা 15 দিনে একদিন, মানে পাক্ষিক, অথবা মাসে একটা হইলো পিএইচডি মিটিং শুরু করে দেন। দেখবেন খেলা কিন্তু আরো জমে যাইব। আপনাকে টিমটারে, আপনাকে নেটওয়ার্কটারে যত বেশি শক্তিশালী করবেন, তত বেশি আপনারা শক্তিশালী হইবেন। টিমটা যত বড় হইব, ততই আপনি করে হিসাব করে সবাই কথা কইব, বুঝতে পারছেন? তো আপনি করে এই যে আবার যে ডাকাডাকি ভাই, এটার আরো একটা কারণ আমি খুঁজে বের করছি। এই যে গত কয়েকদিন আগে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার লগে আপনারা যে একটা প্রোগ্রাম করলেন, এরপরে উনি যে কখন কইলো যে আমি এখন পিএইচডি করে লইয়া মাসে একটা মিটিং করবো না, কতদিনে যেন কইলো আর কি, যে উনি পিএইচডি করে লইয়া একটা মিটিং শুরু করব। এই কথা শোনার পরেই কিন্তু অনেকের চান্দি গরম হয়ে গেছে, যার কারণে আপনারা প্রশান্ত ভূষণ বড়ুয়ার লগে মিটিং করবেন, এই জিনিসটা থেকে একটা মানে চেষ্টা তদবির একটা টেনশন শুরু হয়ে গেল অনেকের। তখন এই অনেকে কিন্তু আপনাকে লোকে ডাকাডাকি করে মিটিং শুরু করলো, বুঝতে পারছেন? তো আমার ব্যক্তিগত অপিনিয়ন হইলো যে আমার মনে হয় আপনাকে সবার লগে মিটিং করা উচিত। যেমন ধরেন আপনারা এখন পিএইচডি কনফারেন্স রফিকুল আমিনের লগে করলেন গতকালকে, আবার এইখানে যদি আমাদের প্রশান্ত ভূষণ বড়ুয়া, যিনি কোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান, ওনার লোকেও যদি আপনারা মিটিংটা কন্টিনিউ রাখেন, তাহলে উভয় পক্ষের সাথে আপনারা মিটিং কন্টিনিউ করে আগায় গেলে আপনাদের কাজটা আরো গোছালো হইব এবং আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো অত্যন্ত গোছালোভাবে ক্লেম করে আদায় করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। যাই হোক, বাকিটা আপনাকেও বিবেচনা। তো আপনাকে লগে এই যে সবাই এখন লিয়াজো টিয়াজো করার চেষ্টা করতেছে, সেম ভাবে এখন আপনারা যদি সবার লগে লিয়াজো রাখেন, যেমন আপনারা রফিকুল আমিন ওনার লগে পিএইচডি কনফারেন্স করতেছেন, আপনারা এখন ধরেন প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি চাইতেছে আপনাদের সাথে পিএইচডি কনফারেন্স করতে, এটাও যদি করেন, আমাদের আরো যারা শীর্ষ কর্মকর্তা আছেন বা বোর্ডে যারা আছেন, সবার লগে যদি লিয়াজো মেনটেন করে আপনারা কাজ করতে পারেন, তাহলে ডিস্ট্রিবিউটরদের স্বার্থ খুব দ্রুততম সময়ে আপনারা ক্লেম করে আদায় করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, আমি আবারও কইতেছি যে এটা আপনাকেও বিবেচনা, আমরা আপনাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ভাই ব্রাদার হিসেবে কওয়া দরকার কইলাম, এই আর কি। এইবার আসি রফিকুল আমিন প্রসঙ্গে। জনাব রফিকুল আমিন, শোনেন, আপনি মুরব্বী মানুষ, আপনার লগে আমাকে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, জমি জমা নিয়েও কোনো বিবাদ নাই। আপনি ডেস্টিনি 2000 লিমিটেডের লগে আছেন, আমরাও আপনার লগে আছি। আপনি যদি ডেস্টিনি 2000 লিমিটেডের লগে না থাকেন, তাহলে আমরাও আপনাদের লগে নাই। এটাই হলো অঙ্গ কথা পরিষ্কার। তো যাই হোক, দেরিতে হইলেও আপনি ডেস্টিনির পিএইচডি করে মিটিং টিটিং শুরু করছেন, ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রমের সাথে নিজেরা সম্পৃক্ত করছেন, এই জন্য আপনারে ধন্যবাদ। আর গত পিএইচডি মিটিংয়ে আমরা যেটা দেখলাম যে আপনি একটা বিজনেস প্ল্যানও শেয়ার করছেন, তো সমস্যা নাই। মার্কেটিং প্ল্যান তো আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। মার্কেটিং প্ল্যান ডাজেন্ট ফ্যাক্ট, আমগো ফ্যাক্ট হলো ডেস্টিনি 2000 লিমিটেড চালু করতে হইব। এখন মার্কেটিং প্ল্যান আশরাফুল আমিন ওনার মার্কেটিং প্ল্যান হোক, আপনার মার্কেটিং প্ল্যান হোক, আর যার মার্কেটিং প্ল্যানই হোক, যার মার্কেটিং প্ল্যান বেস্ট সেই মার্কেটিং প্ল্যান লয়ে আমরা ব্যবসা করবো। মার্কেটিং প্ল্যান ডাজেন্ট ফ্যাক্ট, আমগো ফ্যাক্ট হলো ডেস্টিনি 2000 লিমিটেড চালু করতে হইব। এটাই হলো আমাদের চাওয়া। তো আমরা আশা করতেছি আপনি এখন ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম আরো গতিশীল করার লেগা যা যা পদক্ষেপ নেওয়া দরকার নেবেন এবং ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম গতিশীল করার লেগা সকল ধরনের সহযোগিতা করবেন এবং আমগো এই চাওয়াটা আশা করি আপনি মেনে নেবেন এবং আমাদের কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেডকে দ্রুততম সময়ে চালুর জন্য আপনি যথাযথ সহযোগিতা আমগরে করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। এবার আসি গতকালকের পিএইচডি কনফারেন্সে আপনার একটা বক্তব্যের বিষয়ে একটা আলোচনা নিয়ে। তো তার আগে আপনি কি বক্তব্যটা দিয়েছেন এটা আমরা একটু শুনে আসি। সেখানে আমরা 1 কোটি লোকের সাথে লেনদেন করব, আর 57 লক্ষ লোকের একটা সেন্টার করার জন্য পণ্য কিনতে যে টাকা লাগে সেটা মাল্টিপারপাস তাকে লোন দেবে।
লাইভ হচ্ছে, লাইভটা পরে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কোনো সমস্যা না, লাইভ হলে সমস্যা কি আপনার? লাইভে দেখুক না সবাই, লাইভে দেখলে কোনো সমস্যা নাই। আমরা তো কোনো মিথ্যা কথা চুরির কথা বলতেছি না ভাই, সমস্যা কি? লাইভ হোক। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 57 লক্ষ লোকেরা আমরা হেল্প করবো মাল্টিপারপাস থেকে, তাকে 3,000 টাকা নগদে লোন দেওয়া হবে। তো আপনি কইছেন ডেস্টিনিতে 2 কোটি লোকের কর্মসংস্থান আপনি করবেন। ওয়েল, গুড এনাফ। আপনি একটা হিসাব দিছেন যে এর ভিতরে এই 2 কোটির ভিতরে 43 লাখ তো আমগো আছেই, আর বাকি 1,57,00,000 লোকের কর্মসংস্থান সহ মোট 2 কোটি লোকের কর্মসংস্থান আপনি করবেন। তো এর ভিতরে 1 কোটি লোকের হিসাব দিছেন যে যারা ওই টাকা দিয়া প্রোডাক্ট কিনা জয়েন করে কাজ করব, আর ওই বাকি 57 লাখ যে এগরে মাল্টিপারপাস থেকে লোন নেওয়াইয়া ডেস্টিনিতে জয়েন করাইবেন, এই একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন। তো এটা নিয়ে আমগো একটু কথা আছে। আপনি কইছেন এই 57 লাখ যারা ডেস্টিনিতে জয়েন করার ক্ষেত্রে মানে আর্থিকভাবে দুর্বল বা দরিদ্র সীমার নিচে, যাদের পক্ষে টাকা টোকা নাই জয়েন করার, এগরে মাল্টিপারপাস থেকে লোন দিয়া জয়েন করাইবেন এবং জনপ্রতি 3,000 টাকা লোন দিবেন কইছেন। তো এই 57 লাখ লোকরে যদি 3,000 টাকা করে লোন দিতে হয় মাল্টিপারপাস থেকে, তাহলে কত টাকা লাগে? 1,710 কোটি টাকা। তো মাল্টিপারপাসে আমগো বর্তমানে পেইড আপ ক্যাপিটাল কত? 1400 কোটি। এর মধ্যে সম্ভবত 1380 কোটি মনে হয় আমরা বিচ্ছে লাইছি, তা আছে তো আর মাত্র মনে হয় 20 কোটি টাকার মতো। তাহলে আপনি 1,710 কোটি টাকা আপনি যদি সমবায় মন্ত্রণালয় থেকে নতুন কইরা অনুমোদন, শেয়ারের অনুমোদন না পান, তাহলে আপনি 57 লাখ লোকরে 3,000 করে লোন কেমনে দিবেন? আর বর্তমানে ডেস্টিনি মাল্টিপারপাসের কি অবস্থা? 2022 সালের বিচারিক রায়ে কি হয়েছে? এই মাল্টিপারপাসকে বিলুপ্ত কইরা সকল সম্পদ বিক্রি করে এই মাল্টিপারপাস বন্ধ করে দেওয়ার রায় দিছে না আদালত। এরপরে এখন রিভিউ পিটিশন এবং সামগ্রিক কোনো বিষয় যেগুলো আছে এগুলো কমপ্লিট না করলে ওই পূর্বের রায় তো বহাল আছে। তাহলে এই পরিস্থিতিতে সমবায় মন্ত্রণালয় মাল্টিপারপাসে আবার নতুন করে শেয়ারের অনুমোদন দিব বলে কি মনে হয়? সামগ্রিক প্রেক্ষাপটে তো মনে হয় যে এটা সম্ভব না। তাইলে এই নতুন ব্যক্তিদেরকে 3,000 করে লোন দিবেন, এটা আসলে কিভাবে সম্ভব? এটা আমগো বুঝে আইলো না। কথা আরো আছে খারান। এই যে 57 লাখ লোকরে যদি এখানে লোন দিতে যান, তো সমবায় আইন অনুযায়ী এদের প্রত্যেককে সদস্য বানাইতে হবে। তো এই 57 লাখ লোকরে সদস্য না বানাইলে তো এবারে লোনও দিতে পারবেন না। তার মানে সমবায় যদি শেয়ারের অনুমোদন নতুন করে দেয়ও, তারপরেও এই 57 লাখ লোকরে লোন দিতে গেলে এগরে আগে সদস্য বানাইতে হইব। তো এগরে প্রত্যেকে 500 টাকা দিয়ে মাল্টিপারপাসের সদস্য হইতে হইব না ডিএমসিএসএল এর? কথা আরো আছে। ধরেন এরা সদস্য চাইলেই তো আর হওয়া যাব না। যেমন সমবায় আইন অনুযায়ী মাল্টিপারপাসের সদস্য হওয়ার সিস্টেমটা কি? ব্যবস্থাপনা কমিটির সভায় কারা কারা সদস্য হইতে পারে এরকম নাম প্রস্তাব করতে হয় এবং ওই ব্যবস্থাপনা কমিটিতে ওই প্রস্তাবিত নামগুলা পরবর্তী ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে উত্থাপন করতে হয়। তার মানে ব্যবস্থাপনা কমিটির একটা মিটিংয়ে ধরেন নাম প্রস্তাব হইল যে এই 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 ব্যক্তিদেরকে আমরা সদস্য করব। তো পরবর্তী ব্যবস্থাপনা কমিটির যে পরবর্তী মিটিং, সেই পরবর্তী মিটিংয়ে এই নামগুলো অনুমোদন হওয়ার পরে তারপরে ন্যায় করে মাল্টিপারপাসের সদস্য বানানো যাইব। এটাই তো সমবায় আইন। তাইলে এই যে 57 লাখ ব্যক্তিরে সদস্য বানানো, তারপরে এগরে লোন দেওয়া, তো কত হাজার মিটিং কইরা এই কাজটা করতে হইব। এটা অনেকটা জটিল একটা বিষয় হয়ে গেল না? এটাও কেমনে হইব এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম না। তাইলে এখন দেখেন আপনি যে প্ল্যানের কথা কইলেন, এই 57 লাখ লোক রে আপনি এই প্ল্যান অনুযায়ী ইনভলভ করতে গেলে মাল্টিপারপাস থেকে সমবায় অধিদপ্তর বা সমবায় মন্ত্রণালয় যাই বলেন, সেখান থেকে আগে ডেস্টিনি মাল্টিপারপাসের নামে নতুন করে আরো 1710 কোটি টাকা শেয়ার অনুমোদন নিতে হইব। শুধু তাই না, এরপরে এই 57 লাখ ব্যক্তিরে মাল্টিপারপাসের সদস্য বানাইতে হইব। এরপরে এই 57 লাখ ব্যক্তি যে সদস্য হইব, ব্যবস্থাপনা কমিটির মিটিং এ তো এগুলো অনুমোদন, সমবায় আইনের নিয়ম তো এটা। ব্যবস্থাপনা কমিটির মিটিং এ নাম প্রস্তাব হবে, পরবর্তী মিটিং এ এটা চূড়ান্ত হবে। মানে আগের মিটিং এ নাম প্রস্তাব হবে, পরের মিটিং এ চূড়ান্ত হবে, আগের মিটিং এ নাম প্রস্তাব হবে, পরের মিটিং এ চূড়ান্ত হবে। তো এরকম করতে 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 কত হাজার মিটিং কইরা এরপরে এই 57 লাখ লোকের সদস্য বানাইতে হইব। আপনি যদিও কইছেন যে 2030 সালের ভিতরে নাকি আপনি সব করে নেবেন, তো এটা আসলে কিভাবে হইব এটা আমগো বুঝে আইলো না আর কি। আমগো ক্ষুদ্র জ্ঞান, তো আমগো জ্ঞান কম। আশা করি আপনি এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমগরে করে বুঝাইবেন আর কি। শোনেন জনাব রফিকুল আমিন, আপনি মুরব্বী মানুষ, আমগো বাবার বয়সী, আমরা আপনার ছেলের বয়সী, তো আপনারে মানে শত্রু আমরা মনে করি না, যদিও আপনি হয়তো বামগরে শত্রু জ্ঞান করেন। শোনেন, আমরা আপনার শত্রু না, আমরা হইলাম আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা কেন কইতেছি কই আপনারে।
এই যে বিভিন্ন সময় এই বিভিন্নভাবে এই যে আপনি যে বিভিন্ন বক্তব্য দিতেছেন, এর ভিতরে অনেক বক্তব্য যেগুলো আছে যেগুলো কিন্তু আমাদের যুক্তিতে কিন্তু মিলতেছে না। তো আমরা যারা চিপা চাপা দিয়ে ঘুরি, চিপা চাপায় চলাচল করি, আমরা না হয় কম বেশি অনেক কিছু ধরতে পারি, কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী এরা তো এইসব কিছু বুঝে না। তো এগোরে এই তথ্যগুলো দেন, এই তথ্যগুলো দিয়া মানে দয়া করে এগোরে আর বিভ্রান্ত করেন না। আর আপনি মুরব্বী মানুষ, আমরা আপনার শত্রু জ্ঞান করি না। এই যে আমরা আপনার এই ধরনের আলোচনা এগুলো আমরা করি এই লেগা করি যে আপনি জানি মনের অজান্তে কোনো ভুল করে আবার জানি কোনো বিপদে না পড়েন। কথাটা এই লেগা কইলাম যে ডেস্টিনির 45 লাখ লোকের 90 লাখ চোখ আপনারা দেখতেছে, এবং শুধু তাই না, সারা বাংলাদেশের সমস্ত কিছু আপনি তো এটা বুঝেন, আপনি ইন্টারনাল অনেকগুলো বিষয় বুঝেন, আপনারা তো সবাই হ্যাজাক লাইট দিয়ে মনিটরিং করে দেখতেছে যে আপনি কই কি করেন না করেন, কোন জায়গায় কি করেন না করেন। এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের যে বিজ্ঞপ্তিটা দিছে গতকালকে দেখছেন, এই যে এই বিজ্ঞপ্তি, এগুলো তো আসলে কোনো কাকতালীয় বিষয় না, এগুলো তো আমার ধারণা এগুলো 100 সুতায় গাথা। আর আপনি এই যে মিডিয়াতে এই যে লাইভে এই বক্তব্যগুলো যে দিতেছেন, এগুলো তো অনেকগুলো বিষয় কোট করার মতো। এই যে আপনি পিএইচডি কনফারেন্সে এই যে পাশে থেকে একজন ভদ্রলোক কিন্তু আপনারা কইছিল যেটা লাইভ হইতেছে আপনি সাবধানে কথা কন, তো এরা কিন্তু সঠিক কথাই কিন্তু কইছিল। তো এই যে আপনি যে অনেকগুলো কথা কইতেছেন লাইভে, অনেকগুলো কথা এগুলো কিন্তু কোট করার মতো, এবং এগুলা কোট করে চাইলে যে কেউ কিন্তু আপনার বিপদে ফেলাই দিতে পারে, আপনার তো শত্রুর অভাব নাই। তো এই জন্য আমি আপনারা অনুরোধ করব, আপনি দয়া করে এরকম মিডিয়াতে এই ধরনের বক্তব্য দিয়েন না, দিলে এগুলো আপনার বুমেরাং হইতে পারে এবং আপনার শত্রুপক্ষ আপনার এই বক্তব্যগুলো বা আপনার এই ভিডিও ক্লিপগুলো কাজে লাগাইয়া আপনার অনেক ক্ষতি করতে পারে। আমরা আপনার ক্ষতি চাই না, আপনি আমাদের শত্রু জ্ঞান করেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আপনার ভালোর লেগে এই কথাগুলো কই। আর ওই যে বেকুব যেগুলো আছে, আপনার যে বেকুব অনুসারীগুলো আছে, এইগুলাই আপনারে ডুবাইতেছে, এইগুলাই আপনারে ডুবাইবো। তো এই ধরনের বক্তব্য পাবলিকলি যেই বক্তব্যগুলো আপনি দেন, এর ভিতর থেকে অনেকগুলো বক্তব্য হয়তো বা আপনার আইসা পড়ে যেগুলা আপনার বিপদ বা ক্ষতির কারণ হইতে পারে। দয়া করে এই বিষয়টা বিবেচনা করেন। তো যাই হোক, আপনি মুরব্বী মানুষ, আমরা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়েছে শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারে কইলাম, এখন বাকিটা আপনার বিবেচনা। তো এবার আসি আবার আমগো শৈশব প্রসঙ্গে। আপনারা তো জানেন শৈশব আমার খুব প্রিয়, হেভি প্রিয় একজন মানুষ, আমার মহব্বতের একজন মানুষ, ওনারা আমি হেভি মহব্বত করি, যার কারণে বারবার খালি বারে বারে ওনার দিকে ফিরে আসি আর কি। তো আমগো প্রিয় শৈশব সম্পর্কে এবার আবার ফিরে আসি ওনার প্রসঙ্গে। তো গত ভিডিওতে শৈশব আর রফিকুল আমিনের একটা ভিডিও ক্লিপ সম্বলিত একটা ভিডিও দিছিলাম, আপনারা অনেকে দেখছেন মনে হয়। তো ওই যে মাল্টিপারপাসের ওইটা আর কি, যে 2000 লিমিটেড মাল্টিপারপাসের কাছ থেকে লোন নিছে কি নেয় নাই। শৈশব কইছে 2000 লিমিটেড মাল্টিপারপাসের কাছ থেকে টাকা নিছে, মানে মাল্টিপারপাস 2000 লিমিটেডের কাছে টাকা পায়। আর রফিকুল আমিন উনি বলছে যে মাল্টিপারপাস 2000 লিমিটেডের কাছে টাকা পায় না, এরকম একটা ভিডিও দিছিলাম, দেখছেন মনে হয়। তো এরপরে দেখলাম আমাকে শৈশবে আবার একটা কমেন্টও করছে যে আসলে হের বক্তব্য ভুল, মানে রফিকুল আমিন যেটা বলছেন ওইটাই সঠিক, হের বক্তব্য ভুল। তো শৈশব, জীবনে এই প্রথম আমি আপনার লগে একমত হইলাম, তাও আবার কইলেন আপনার নাকি ভুল হয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো শৈশব, কার কথা শুদ্ধ আর কার কথা ভুল এটা আপনি আমি বা আমরা কেউ কর তো দরকার নাই। একটা নিরপেক্ষ অডিট হইলেই তো কার কথা সত্য কার কথা মিথ্যাটা প্রমাণ হয়ে যায়। আপনি হুদাই নিজের উপরে নিজে দায় নিতে যান কে? হুদাই সরি কয়ালান কে? সরি 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 সরি। আমি যতদূর জানি আর কি, আমরা যতদূর তথ্যপত্র আমরা পাইছি আর কি, যে আসলেই ডেস্টিনি মাল্টিপারপাস ডেস্টিনি 2000 লিমিটেডের কাছেও টাকা পায়, আবার ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন ও ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে টাকা পায়। যাই হোক, এই যে ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন আর ডেস্টিনি মাল্টিপারপাস, এই তিনটা অ্যাকাউন্টের একটা কঠিন নিরপেক্ষ অডিট করলেই তো প্রমাণ হয়ে যায় কে কার কাছ থেকে কত টাকা পায়। তো এটা ব্যক্তিগত কোনো স্টেটমেন্ট সরি মরি কয়া তো শৈশব কোনো লাভ নাই। তো এইবার আসি আমগো বিনিয়োগকারীদের প্রসঙ্গে। বিনিয়োগকারী ভাই বেড়াদার যারা আছেন, আপনারা বর্তমানে ডেস্টিনের এই পরিস্থিতি কিছুই বুঝতেছেন না, মানে চান্দির উপরে দেওয়া যাইতেছে অনেকের আর কি। ওই যে বিভিন্ন ভাবে বিভিন্ন জন জিগাইতেছে ক্যা হো রাহা হে,
মানে বিনিয়োগকারীরা আপনারা বুঝতে পারতেছেন না আসলে কি করবেন। সবার অবস্থা হইলো যে এখন তাহলে করুম কি, কই যাইতেছে পরিস্থিতি কোন দিকে। ভাই বিনিয়োগকারী হিসেবে আমাদের কাজটা খুব সিম্পল। মানে বিনিয়োগকারী হিসেবে আমাদের কাজটা হলো কি, আমরা সব সময় বিরোধী দলের ভূমিকা পালন করব। বিরোধী দলের ভূমিকাটা কি আসেন একটু ব্যাখ্যা করি। 2012 সালের আগে ডেস্টিনিতে কোনো বিরোধী দল ছিল না, যার কারণে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না। তো আমরা এখন থেকে সেই বিরোধী দলের ভূমিকা পালন করব। তো বিরোধী দল মানে কি, ডেস্টিনির বিরুদ্ধে কাজ? জি না ভাই। একটা উদাহরণ দেই, ধরেন এই যে মহান জাতীয় সংসদে বিরোধী দল যে যায়, তো এই বিরোধী দল কি দেশের বিরুদ্ধে? না, তারা সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখে। তো এই যে আমরা যারা বলতেছি আমরা বিরোধী দলের ভূমিকা রাখবো, আমরা তো ডেস্টিনির বিরুদ্ধে না, আমরা জাস্ট ক্ষমতারে চেক অ্যান্ড ব্যালেন্স করব আমাদের সমালোচনা দিয়া, যৌক্তিক সমালোচনা দিয়া। আমরা বিনিয়োগকারীরা হইলাম সেই বিরোধী দল যারা আমাদের যারা আমরা যৌক্তিক সমালোচনা দিয়া, যৌক্তিক প্রশ্ন দিয়া আমরা ক্ষমতাসীন বা ডেস্টিনির দায়িত্বশীলদেরকে জবাবদিহিতার আওতায় রাখবো, যেটা অতীতে ছিল না। আমরা সব সময় ক্ষমতাকে প্রশ্ন করব, আমরা যৌক্তিক সমালোচনা করব। তাহলেই কি হবে, সব সময় ডেস্টিনির ভিতরে পাওয়ারটা অলওয়েজ চেক অ্যান্ড ব্যালেন্সে থাকবে। এক কেন্দ্রিক কোনো ক্ষমতার বলয় আর ডেস্টিনিতে তাহলে তৈরি হবে না। এই জন্যই আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। আর এইভাবেই আমরা ডেস্টিনির সার্বিক কার্যক্রমে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করব। বিনিয়োগকারী হিসেবে এটাই আমগো ভূমিকা হওয়া উচিত, বুঝছেন নি ভাইজানেরা? একটা জিনিস মনে রাখবেন, ক্ষমতাকে সব সময় প্রশ্নের উপরে রাখতে হয়, ক্ষমতাকে সব সময় জবাবদিহিতার আওতায় রাখতে হয়, নয়তো ক্ষমতা ফ্যাসিস্ট হয়ে ওঠে। এই জন্যই আগামীর ডেস্টিনিতে আমরা আমাদের যৌক্তিক আলোচনা করবই, আমরা আমাদের যৌক্তিক সমালোচনা করবই, আমরা আমাদের যৌক্তিক প্রশ্ন করার মাধ্যমে ক্ষমতাশীল দায়িত্বশীলদেরকে জবাবদিহিতার আওতায় আমরা রাখবই এবং যৌক্তিক সমালোচনা আমরা করবই। এই কাজটা যদি আমরা বিনিয়োগকারীরা করতে পারি, তবেই আমাদের আগামী ডেস্টিনিতে কোনো একক নেতৃত্ব বা একক কর্তৃত্ব বা কোনো ফ্যাসিস্ট বলয় তৈরি হবে না। একটা স্ট্রাকচারাল ডেস্টিনি, একটা অর্গানাইজেশনাল ডেস্টিনি এবং একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ডেস্টিনি তখনই আমরা তৈরি করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন বিনিয়োগকারী ভাইয়েরা আমগো কাজ কি, আশা করি বুঝতে পারছেন। আমরা বিরোধী দল তার মানে এই না যে আমরা ডেস্টিনির বিরুদ্ধে। আমরা এই কার্যক্রমগুলো, এই যে আমরা যা করতেছি, এগুলো ডেস্টিনির বিরুদ্ধে না, ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই আমরা সেই কাজটা করতেছি। দ্যাটস ইট। তো আসেন আমরা আমাদের সচেতনতা, আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা এবং আমাদের দূরদর্শিতা দিয়ে আমরা এক কেন্দ্রিক কোনো ক্ষমতার বলয় যেন ডেস্টিনিতে তৈরি না হয়, আমরা সেই দিকে সচেতনভাবে নিজেদেরকে সম্পৃক্ত রাখি এবং একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা স্ট্রাকচারাল অর্গানাইজেশনাল অবকাঠামোগত ডেস্টিনিকে আমরা যেন আগামীর দিনে পাই, সেই লক্ষ্যে আসেন আমরা আমাদের সকলের সচেতনতা জারি রাখি। কারণ ডেস্টিনি কারো বাপের না।